Hello, dear students. Welcome to my channel GK Times. যেমন কি আমি তোমাদের বলেছিলাম যে আমি আধুনিক ভারতের ইতিহাসের 300টি গুরুত্বপূর্ণ এমসিকিউর একটি সিরিজ আনব। অবশ্যই আমি প্রথম পার্টটি তোমাদের দিয়েছি। এটি হলো আজকের দ্বিতীয় পার্ট 2, যেখানে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ আমি ডিসকাস করব উইথ এক্সপ্লেনেশন। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটিকে শুরু করি। দেখো আজকের যে প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখব, তিতুমিরের আসল নাম কি? দেখো চারটি অপশনস রয়েছে। দেখো এ সৈয়দ আমানুল্লাহ খান, বি সৈয়দ আমির আলী, ডি সৈয়দ মীর নিসার আলী, আর সৈয়দ মীর মোহাম্মদ খান। তো সঠিক উত্তরটি হবে এখানে সৈয়দ মীর নিসার আলী। ঠিক আছে, তাহলে চলো কিছু এক্সপ্লেনেশন থাকলে আমরা দেখে নিই। হ্যাঁ, দেখো এখানে কি বলছে এক্সপ্লেনেশনে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। তার বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তে আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম উত্থাপন করা হয়? চারটি অপশনস। এ কলকাতা অধিবেশন 1986, কানপুর অধিবেশন 1925, আর সি অপশনে বলছে কলকাতা অধিবেশন 1906, এবং অপশন ডি এলাহাবাদ অধিবেশন 1892। সঠিক উত্তরটি হবে এখানে কলকাতা অধিবেশন 1906। কলকাতা অধিবেশন 1906-তে কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথম উত্থাপন করা হয়। দেখো এখানে এক্সপ্লেনেশন আমরা দেখে নিই। কংগ্রেসের কলকাতা অধিবেশনের 1906 সালে দাদাভাই নওরোজির সভাপতিত্বে প্রথম স্বরাজের দাবি করা হয়। সেই অধিবেশনে স্বরাজ শব্দটি প্রথমবার কিন্তু ব্যবহার করা হয়। দাদাভাই নওরোজি 3বার জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। দেখো এই 3টি অধিবেশন আমরা এখানে উল্লেখ করব। দেখো 1886 কলকাতা অধিবেশনে, 1893 লাহোর অধিবেশনে, আর 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নওরোজি 3বার কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, দাদাভাই নওরোজি 1892 সালে কোন পার্টির প্রার্থী হিসেবে টিকিট লাভ করেন এবং জয়ী হয়ে ইংল্যান্ডের হাউস অফ কমন্সের সদস্যতা পান? দেখো চারটি অপশনস। লেবার পার্টি, ডেমোক্রেটিক পার্টি, কনজারভেটিভ পার্টি, না লিবারেল পার্টি? সঠিক উত্তরটি হবে এখানে লিবারেল পার্টি। দাদাভাই নওরোজি 1892 সালে লিবারেল পার্টির টিকিট লাভ করেন এবং জয়ী হয়ে হাউস অফ কমন্সে, ইংল্যান্ডের হাউস অফ কমন্সে কিন্তু সদস্যতা পান। তাহলে এক্সপ্লেনেশন কিছু থাকলে দেখে নি, অবশ্যই রয়েছে, আমরা দেখে নি এক্সপ্লেনেশন। দাদাভাই নওরোজি ইংল্যান্ডের ফিন্সবেরি থেকে জয়লাভ করেন। ইংল্যান্ডের ফিন্সবেরি থেকে তিনি জয়লাভ করেন। ব্রিটিশ হাউস অফ কমন্সে সদস্য রূপে নির্বাচিত হওয়ার তিনি প্রথম ভারতীয় ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য হন। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। কোশ্চেন নম্বর 4, লর্ড কার্জন কবে বাংলা বিভাজনের নির্ণয়টি ঘোষণা করেন? বঙ্গভঙ্গের নির্ণয়টি। ঠিক আছে, অপশনসগুলি হলো এ 19 জুলাই 1905, বি
20 জুলাই 1905, সি 16 অক্টোবর 1905, ডি 7 আগস্ট 1905। সঠিক উত্তরটি এখানে হবে অপশন বি 20 জুলাই 1905-এ। 20 জুলাই 1905-এ লর্ড কার্জন বাংলা বিভাজনের কথাটি ঘোষণা করেন। দেখো এক্সপ্লেনেশন আমরা একটু দেখে নিই। এই ঘোষণার বিরুদ্ধে ভারতীয়দের দ্বারা কলকাতা টাউন হলে স্বদেশী আন্দোলন শুরু করার কথা ঘোষণা করা হয় 7 আগস্ট 1905 সালে। ঠিক আছে, কলকাতা টাউন হলে ভারতীয়রা একত্রিত হয়ে 7 আগস্ট 1905 সালে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু করার কথা ঘোষণা করেন। বঙ্গভঙ্গ কার্যকর হয় 16 অক্টোবর 1905 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়কালে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, অতি গুরুত্বপূর্ণ স্লাইডটি। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনটি কি বলছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 5, গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন কে? শুরু করেছিলেন গণপতি উৎসব? অপশনসগুলি হলো বিপিন চন্দ্র পাল, এতে বিপিন চন্দ্র পাল, বিতে বাল গঙ্গাধর তিলক, সিতে দাদাভাই নৌরোজি, ডিতে লালমোহন ঘোষ। সঠিক উত্তর হবে এখানে বাল গঙ্গাধর তিলক, যিনি গণপতি উৎসব শুরু করেন। দেখো এক্সপ্লেনেশন রয়েছে আমরা দেখে নিই এখানে। বাল গঙ্গাধর তিলক 1893 সালে গণপতি উৎসব আর 1895 সালে তিনি শিবাজি উৎসব শুরু করেন বা উদ্বোধন করেন। বাল গঙ্গাধর তিলক লোকমান্য উপাধিতেও ভূষিত ছিলেন। ঠিক আছে, তাহলে চলো মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি নাম্বার 6, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? অপশনসগুলি হলো সরোজিনী নাইডু, এ বি মাতঙ্গনী হাজরা, সি অরুণা আসফ আলী, ডি ভিকাজি রুস্তমাজি কামা। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি ভিকাজি রুস্তমাজি কামা। ভিকাজি রুস্তমাজি কামা বা মাদাম কামাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়। কিছু এক্সপ্লেনেশন থাকলে আমরা দেখে নিই এখানে। দেখো ভিকাজি রুস্তমাজি কামা বা মাদাম কামা, যিনি 21 আগস্ট 1907 সালে জার্মানির স্টটগার্ট শহরে প্রথম ভারতের বাইরে ভারতের পতাকা উত্তোলন করেন। তিনি কিন্তু প্রথম ছিলেন যিনি ভারতের বাইরে ভারতের পতাকা উত্তোলন করেন। কোথায়? জার্মানির স্টটগার্ট শহরে 21 আগস্ট 1907 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডটি কিন্তু। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি নাম্বার 7, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই উক্তিটি কার? অপশনসগুলি হলো এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বি জওহরলাল নেহেরু, সি অরবিন্দ ঘোষ, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি অরবিন্দ ঘোষ। এই কথাটি অরবিন্দ ঘোষ বলেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। ঠিক আছে, দেখো অরবিন্দ ঘোষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। অরবিন্দ ঘোষ গ্রিক ও লাতিন ভাষায় সর্বোচ্চ নম্বর নিয়ে আইসিএস পাস করেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাস করেন। কোন দুটি ভাষায় সর্বোচ্চ নম্বর পেয়ে? গ্রিক ও লাতিন। 1908 সালে তিনি আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হন। এই মামলায় আদালতে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার অ্যাডভোকেট ছিলেন, তার উকিল ছিলেন। ঠিক আছে, তার খেলাফ কোনো প্রমাণ না থাকায় তিনি পরে নির্দোষ প্রমাণিত হন, অর্থাৎ অরবিন্দ ঘোষ পরে নির্দোষ প্রমাণিত হন। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোশ্চেন তৈরি হয় পরীক্ষায়। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনটি নাম্বার 8, স্বরাজ পার্টি কে বা কারা প্রতিষ্ঠা করেন? চারটি অপশন তোমাদের কাছে। এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বি মতিলাল নেহেরু, সি জওহরলাল নেহেরু, ডি এ ও বি উভয় সঠিক, অর্থাৎ অপশন এ ও বি উভয় সঠিক।
তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি। ঠিক আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু দুজনেই কিন্তু একত্রিতভাবে স্বরাজ পার্টি গঠন করেন। ঠিক আছে, দেখো এখানে এক্সপ্লেনেশন আছে, আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন অনেকবার পরীক্ষায় তৈরি হয়। দেখো 1 জানুয়ারি 1923 সালে সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কংগ্রেসের সদস্যতা বহাল রেখে অর্থাৎ কংগ্রেস থেকে ইস্তফা না দিয়েই কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি বা অখিল ভারতীয় স্বরাজ পার্টি গঠন করেন। স্বরাজ পার্টির প্রথম অধিবেশন হয় উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে। ঠিক আছে, দেখো তারপরে কি বলছে, স্বরাজ পার্টির প্রথম অধ্যক্ষ বা প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস সি আর দাস এবং প্রথম সেক্রেটারি বা সচিব ছিলেন মতিলাল নেহেরু। ঠিক আছে, এই পার্টির উদ্দেশ্য কি ছিল, দেখো এই পার্টির উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক যে আইন কক্ষগুলি ছিল সেখানে অংশগ্রহণের মাধ্যমে ভারত বিরোধী বিলগুলির বিরোধিতা করা। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে, যেহেতু সি আর দাসের মৃত্যুর পর অর্থাৎ 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু হয়, তারপরে কিন্তু এই পার্টি নিস্তেজ হয়, অর্থাৎ পার্টিতে আর কিছু থেকে যায়নি, ধীরে ধীরে পার্টি কিন্তু শেষ হতে থাকে। ঠিক, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লাইডটি, একবার তোমরা ভালো করে দেখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও। তাহলে চলো আমরা মুভ করি নেক্সট কোয়েশ্চেনটিতে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি নাম্বার 9 দেখো, ভবানী মন্দির প্রবন্ধটি কে রচনা করেন? চারটি অপশনস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এ বি তে আশুতোষ মুখোপাধ্যায়, সি অরবিন্দ ঘোষ, ডি ভূপেন্দ্রনাথ দত্ত। সঠিক উত্তরটি হবে এখানে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কিন্তু ভবানী মন্দির প্রবন্ধটি রচনা করেন। চলো এক্সপ্লেনেশন দেখো, ছোট্ট একটা রয়েছে এখানে, আমরা দেখে নিই। অরবিন্দ ঘোষের রচিত অন্যান্য পুস্তকগুলি, যেগুলি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার কোয়েশ্চেনে দেখা গেছে। দেখো দি লাইফ ডিভাইন একটি পুস্তক, আর দ্বিতীয় পুস্তকটি নিউ ল্যাম্পস ফর ওল্ড। দি লাইফ ডিভাইন, নিউ ল্যাম্পস ফর ওল্ড, এই নিউ ল্যাম্পস ফর ওল্ড পুস্তকে তিনি কিন্তু নরমপন্থী নেতাদের কিন্তু সমালোচনা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে আমরা একটু দেখে নিই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কোন চারণ কবি গাইতেন? ঠিক আছে, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, অপশনস গুলি হলো এ দ্বিজেন্দ্রলাল রায়, বি মুকুন্দ দাস, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি নবীনচন্দ্র সেন। দেখো সঠিক উত্তরটি হবে এখানে বি অপশন, মুকুন্দ দাস। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এটি কিন্তু মুকুন্দ দাস গাইতেন, চারণ কবি মুকুন্দ দাস। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন 11, নাম্বার 11 আমরা দেখে নিই। কার বা কাদের মধ্যস্থতায় নৌ বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন? নৌ বিদ্রোহীরা আত্মসমর্পণ করেছিলেন, কারা মধ্যস্থতা করেছিলেন? অপশনস গুলি হলো এ সর্দার বল্লভভাই পটেল, বি মোহাম্মদ আলী জিন্না, সি মহাত্মা গান্ধী এবং ডি অপশনে বলছে এ ও বি উভয় সঠিক। তাহলে সঠিক উত্তরটি এখানে হবে অপশন ডি, সর্দার বল্লভভাই পটেল এবং মোহাম্মদ আলী জিন্না মধ্যস্থতা করেছিলেন বা রিকোয়েস্ট করেছিলেন নৌ বিদ্রোহীদের, তবেই তারা কিন্তু আত্মসমর্পণ করেন। তারা বিশ্বাস দিয়েছিলেন, তাদের বিশ্বাসে কিন্তু নৌ বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। দেখো এখানে একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে, আমরা দেখে নিই। 1946 সালে 18 ফেব্রুয়ারিতে বোম্বের HMIS তলোয়ার জাহাজের নৌসেনারা বিদ্রোহ ঘোষণা করে, এটাই কিন্তু নৌ বিদ্রোহ ছিল। ঠিক আছে, প্রথম স্টার্ট 18 ফেব্রুয়ারি
1946-এ। দেখো নেক্সট যে কোয়েশ্চেনটি সেটি আমরা দেখে নিই 12। মুসলিম লীগের দ্বারা কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয়? প্রত্যক্ষ সংগ্রাম, ডাইরেক্ট অ্যাকশন ডে এর ডাক দেওয়া হয় কোন তারিখে? অপশনস গুলি হলো এ 16 অক্টোবর 1946, বি 31 অক্টোবর 1939, সি 16 আগস্ট 1946, ডি 31 আগস্ট 1946। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে 16 আগস্ট 1946। 16 আগস্ট 1946-এ মুসলিম লীগের দ্বারা প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করা হয়, ডাক দেওয়া হয়। ব্যাখ্যা আমরা দেখে নিই। এর ফলে ব্যাপক সাম্প্রদায়িক অসন্তোষ দেখা দেয়, ঠিক আছে, বিশেষ করে কলকাতা ক্ষতিগ্রস্ত হয়। চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নাম্বার 13, বঙ্গভঙ্গ দ্বিতীয়বার কবে কার্যকর হয়? একটা আমরা জানি বঙ্গভঙ্গ প্রথমবার কার্যকর হয় 1905 সালে। তো দ্বিতীয়বার কবে কার্যকর হয়? এ 1905, বি 1911, সি 1939, ডি 1947। অবশ্যই অপশন ডি 1947 সালে। একবার 1905 সালে বাংলা বিভাজন হয়, দ্বিতীয়বার 1947 সালে বাংলাকে ভেঙে দেওয়া হয়। তাহলে দেখে নি কিছু এক্সপ্লেনেশন থাকলে এখানে। দেখো এক্সপ্লেনেশন, বঙ্গভঙ্গ প্রথমবার 16 অক্টোবর 1905 সালে, 16 অক্টোবর 1905 সালে কার্যকর হয় প্রথমবার। তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জনের সময়কালে কিন্তু বাংলাকে ভেঙে দেওয়া হয় একবার, প্রথমবার 16 অক্টোবর 1900, জাস্ট মিনিট, 16 অক্টোবর 1900, ইয়েস 16 অক্টোবর 1905 সালে তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। দ্বিতীয়বার 14-15 আগস্ট 1947 সালে বাংলার দুটি ভাগ হয়। একটি হয় পশ্চিমবঙ্গ, যা ভারতের সীমানায় অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ ভারতের টেরিটরিতে স্থান পায় পশ্চিমবঙ্গ, যেটা আমাদের বর্তমান রাজ্য, এবং অন্যটি পূর্ববঙ্গ, যা পূর্ব পাকিস্তান রূপে স্বীকৃতি পায়, যেটি পাকিস্তানের সীমানায় অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি হলো নাম্বার 14। নাম্বার 14 কি বলছে আমরা দেখে নিই। তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিনায়ক কে ছিলেন? অপশনস গুলি হলো এ সুশীল ধারা, এটা অ্যাকচুয়ালি সুশীল ধারা হবে, ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে, এটা সুশীল ধারা হবে। বি অজয় মুখোপাধ্যায় বা মুখার্জি, সি বীরেন শাসমল, ডি সতীশ চন্দ্র সামন্ত। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি সতীশ চন্দ্র সামন্ত। তমলুকে জাতীয় সরকার গঠন করেন সতীশ চন্দ্র সামন্ত। তমলুক কোথায় রয়েছে? পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে, তমলুক পূর্ব মেদিনীপুরে রয়েছে। তো সঠিক উত্তরটি আমরা দেখলাম সতীশ চন্দ্র সামন্ত। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই স্লাইডটি, এই কোয়েশ্চেনটি, অবশ্যই তোমরা এটিকে ভালো করে দেখে নিও। তাহলে চলো নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। দেখো নেক্সট প্রশ্নটি হলো নাম্বার 15, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে, যেটি 1930 সালে এই ঘটনাটি ঘটে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের, এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে, বা কে নেতৃত্ব দেন? অপশনস গুলি হলো এ মাস্টারদা সূর্য সেন, বি বিপিন চন্দ্র, সি লোকনাথ বল, ডি উপেন্দ্র ভট্টাচার্য। ঠিক আছে, তো সঠিক উত্তরটি হবে এখানে অবভিয়াসলি মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, চলো কোনো এক্সপ্লেনেশন এখানে নেই। নাম্বার 16 কোশ্চেনে আমরা মুভ করলাম। বন্দি জীবন কে রচনা করেন? এ প্রফুল্ল চাকি, বি ভি.ডি. সাভারকর, সি শচীন্দ্রনাথ সান্যাল, ডি মানবেন্দ্রনাথ রায়।
সঠিক উত্তরটি হবে এখানে শচীন্দ্রনাথ সান্যাল, যিনি বন্দি জীবন রচনা করেন। দেখো একটা ছোট্ট ব্যাখ্যা রয়েছে এখানে, আমরা দেখে নিই। 1925 সালে কাকোরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন বা অভিযুক্ত ছিলেন শচীন্দ্রনাথ সান্যাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নাম্বার 17। দেখো নাম্বার 17 কি বলছে, একবার বিদায় দে মা ঘুরে আসি, এই গানটি ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে কে লেখেন? একবার বিদায় দে মা ঘুরে আসি। অপশনসগুলি হলো এ পীতাম্বর দাস, বি ভূপেন্দ্রনাথ দত্ত, সি বারীন্দ্র কুমার ঘোষ, না ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে এখানে পীতাম্বর দাস। পীতাম্বর দাস এই গানটি রচনা করেন ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে, একবার বিদায় দে মা ঘুরে আসি। ঠিক আছে, চলো এক্সপ্লেনেশন আছে এখানে দেখে নিই আমরা একটু। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরের অত্যাচারী কিংসফোর্ডের ওপরে বোমা নিক্ষেপ করতে গিয়ে ভুলবশত দুইজন ইউরোপীয় মহিলার উপরে বোমা নিক্ষেপ করেন এবং তাদের মৃত্যু হয়। এই ঘটনা আলিপুর বোমা মামলা নামে পরিচিত। প্রফুল্ল চাকি নিজেকে গুলিবিদ্ধ করেন, পুলিশের সঙ্গে তার সংঘর্ষ হয় এবং তিনি তাকে পুলিশ যেন ধরতে না পারে, ঠিক সেই কারণে তিনি নিজেকে গুলিবিদ্ধ করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়েন। 11ই আগস্ট 1908 সালে তার ফাঁসি হয়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নাম্বার 18, কে মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দেন? অপশনসগুলি হলো এ পণ্ডিত নেহেরু, বি সর্দার পটেল, সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি এদের মধ্যে কেউ নন। সঠিক উত্তরটি হবে এখানে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কিন্তু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দেন। দেখো এখানে একটা ছোট্ট তথ্য আছে, অবশ্যই দেখে নি, গুরুত্বপূর্ণ কিন্তু। 1944 সালে সিঙ্গাপুর রেডিও থেকে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশনস ফাদার অফ নেশন বা রাষ্ট্রপিতা বলে আখ্যায়িত করেন। ঠিক আছে, চলো তাহলে মুভ করি নেক্সট কোয়েশ্চেনে। নাম্বার 19, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার সত্যতাকে যাচাই করার জন্য কোন কমিশন গঠন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা সেই ব্যাপারটিকে যাচাই করার জন্য একটা কমিশন তৈরি হয়। তো সেই কমিশনের নাম জানতে চেয়েছে এই কোশ্চেনে। দেখো চারটি অপশনস হলো এ রাজশ্রী কমিশন, বি চক্রবর্তী কমিশন, সি রাজমান্নার কমিশন, ডি মুখার্জি কমিশন। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি মুখার্জি কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। চলো এক্সপ্লেনেশন এখানে কিছু দেখে নিই আমরা। দেখো কি বলছে, খবর ছড়ায় যে 18ই আগস্ট 1945 সালে তাইওয়ানের তাইহোকু এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, এটি কিন্তু খবর ছড়ায়। ঠিক আছে, এই মুখার্জি কমিশন তার রিপোর্ট কিন্তু এই ঘটনার যে মৃত্যু হয়েছিল সুভাষচন্দ্র বসুর কি না এই বিমান দুর্ঘটনায়, তার জন্য একটা কমিশন কিন্তু ভারত সরকার তৈরি করে, যার নাম মুখার্জি কমিশন। এই মুখার্জি কমিশন তার রিপোর্ট কিন্তু পেশ করে 2006 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। নাম্বার 20 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে গেটওয়ে অফ ইন্ডিয়া ডিজাইন তৈরি করেন? গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু মুম্বাইয়ে রয়েছে। ওকে, আর ইন্ডিয়া গেট দিল্লিতে। তো গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন কে তৈরি করেন? অপশনসগুলি হলো এ এডওয়ার্ড লুটেন্স, বি জেমস মিলার, সি জর্জ উইটেট, না ডি আলেকজান্ডার থমসন।
সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি, জর্জ উইটেট। জর্জ উইটেট কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটি মুম্বাই রয়েছে, তার ডিজাইন কিন্তু তৈরি করেন জর্জ উইটেট। তিনি একজন ব্রিটিশ আর্কিটেক্ট ছিলেন। ঠিক আছে, নাম্বার 21। দেখো নাম্বার 21 কোয়েশ্চেন। পোর্ট ব্লেয়ারে 1872 সালে ভারতের কোন ভাইসরয়কে হত্যা করা হয়? 1872-তে আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারে কোন ভাইসরয়কে হত্যা করা হয়? অপশনসগুলি হলো এ লর্ড কার্জন, বি লর্ড লিটন, সি লর্ড মেয়ো, ডি লর্ড ময়রা। সঠিক উত্তরটি হবে এখানে লর্ড মেয়ো। লর্ড মেয়োকে কিন্তু পোর্ট ব্লেয়ারে 1872 সালে হত্যা করা হয়। আমরা চলো 22 কোয়েশ্চেনে এলাম। 22 কোয়েশ্চেন দেখো, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে কবে ফাঁসি দেওয়া হয়? ঠিক আছে, লাহোর ষড়যন্ত্র মামলায় এদের ফাঁসি দেওয়া হয়। অভিযুক্ত মানে তাদের যে অভিযুক্ত যে প্রমাণিত হয়, তারা যে হত্যা করে স্কটকে, ঠিক আছে, স্কটকে হত্যা করতে গিয়ে তারা স্যান্ডর্সকে হত্যা করে ভুলবশত। ঠিক আছে, তো সেই মামলার জন্য কিন্তু সেই ঘটনার জন্য কিন্তু তাদের উপরে মামলা চলে এবং তাদের ফাঁসি হয়। তাহলে দেখো সেই ডেটটি জানতে চেয়েছে, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয় কবে? দেখো অপশনস গুলি হলো এ 23 এপ্রিল 1931, বি 23 মার্চ 1933, সি 23 এপ্রিল 1933, না ডি 23 মার্চ 1931। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি, 23 মার্চ 1931। ঠিক আছে, দেখো এখানে ছোট্ট একটা এক্সপ্লেনেশন রয়েছে, আমরা দেখে নিই ব্যাখ্যাটি। লাহোর ষড়যন্ত্র মামলায় তারা দোষী সাব্যস্ত হন এবং 24 মার্চ 1931-এ ফাঁসির দিন ঠিক হলেও 23 মার্চ 1931-এ তাদের ফাঁসি দেওয়া হয়, অর্থাৎ একদিন আগেই তাদের কিন্তু ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, তার কারণ এটাই ছিল যে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি যেন না হয়, তার জন্য কিন্তু সারা ভারতে একটা প্রোটেস্ট চলছিল। ঠিক আছে, তো ব্রিটিশার্সরা ভয়ভীত হয়েছিল, এই ভয়ে তারা কিন্তু একদিন আগেই তাদের ফাঁসি দিয়ে দেয় চুপি চুপি। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ করি। দেখো নাম্বার 23, কোন যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশরা ভারতে রাজনৈতিক ক্ষমতা লাভ করে? ঠিক আছে, পলিটিক্যাল পাওয়ার তারা গেইন করেছিল কোন যুদ্ধে জয়লাভের পর? চারটি অপশনস রয়েছে তোমাদের কাছে, এ পলাশির যুদ্ধ, বি বক্সারের যুদ্ধ, সি আলিওয়ারের যুদ্ধ, আর ডি সারা গোহরি যুদ্ধ। সারা গোরহি যুদ্ধ। চলো সঠিক উত্তরটি হবে এখানে অবশ্যই পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ 1757 সালে। পলাশির যুদ্ধ 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডার লর্ড ক্লাইভ এবং বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার মধ্যে কিন্তু হয়। এই যুদ্ধে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। দেখো এক্সপ্লেনেশন রয়েছে, আমরা দেখিনি। 23 জুন 1757 সালে, এই কিন্তু পুরো ডেট, মাস ও ইয়ার এটাও কিন্তু পরীক্ষায় জানতে চায় পলাশির যুদ্ধ কবে হয়, অবশ্যই তোমরা এখানে একটু দেখে রাখবে। 23 জুন 1757 সালে পলাশির প্রাঙ্গণে, পলাশি কোথায়? নদিয়া জেলায়, পশ্চিমবঙ্গে। ওকে, বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে হয়। এই যুদ্ধে নবাব চূড়ান্তভাবে কিন্তু পরাজিত হন। নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলা চূড়ান্তভাবে পরাজিত হন, কারণ সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। শুধু মীর জাফর নয়, অন্যান্য যে রাজকর্মচারী ছিল তারাও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার আগেনস্টে চলে যায়। ঠিক আছে, তার জন্য সিরাজউদ্দৌলার বাহিনী দুর্বল হয়ে পড়ে, সিরাজউদ্দৌলার মনোবল কিন্তু ভেঙে যায়, ফলে কিন্তু এই যুদ্ধে ব্রিটিশার্সরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করতে পারে। তো চলো নাম্বার 24 দেখো কি বলছে। পঞ্চশীল চুক্তি 1954, পঞ্চশীল চুক্তি 1954-তে স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? ঠিক আছে,
তো দেখো অপশনস গুলি হলো এ ভারত ও পাকিস্তানের মধ্যে, ভারত ও নেপালের মধ্যে, ভারত ও মিয়ানমারের মধ্যে, ভারত ও চীনের মধ্যে। সঠিক উত্তরটি হবে এখানে ভারত ও চীনের মধ্যে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে ভারত ও চীনের মধ্যে। এই চুক্তি কি ছিল দেখো, যা ছিল শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি নীতি। ভারত ও চীন যাতে শান্তিপূর্ণভাবে পাশাপাশি থাকতে পারে তার জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। নাম্বার 25, আজকের শেষ কোয়েশ্চেন। থিওসফিক্যাল সোসাইটি কে বা কারা প্রতিষ্ঠা করেন? থিওসফিক্যাল সোসাইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বা কারা প্রতিষ্ঠা করেন? অপশন এ এনি বেসান্ত, বি ম্যাডাম ব্লভাতস্কি, সি কর্নেল অলকট, না ডি বি ও সি উভয়। সঠিক দেখো সঠিক উত্তরটি অবভিয়াসলি এখানে ডি হবে, অর্থাৎ ম্যাডাম ব্লভাতস্কি এবং কর্নেল অলকট এরা দুজনে মিলিতভাবে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, দেখো এক্সপ্লেনেশন থাকলে আমরা একটু দেখে নিব, অবশ্যই রয়েছে। দেখো এক্সপ্লেনেশন কি বলছে, 17 নভেম্বর 1875 সালে আমেরিকার নিউ ইয়র্কে ম্যাডাম ব্লভাতস্কি ও কর্নেল অলকট এর দ্বারা থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করা হয়। এই ডেটটা মানে এই সাল ও ডেট এবং এই জায়গাটা নিউ ইয়র্কে অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যে অল বেল আইকন রয়েছে অল, সে বাটনে ক্লিক করে রাখো। অন্যান্য যে সমস্ত ভিডিওসগুলি পার্ট 3, 4, 5 করে এভাবে যতগুলি ভিডিওস আসবে এই মানে রিলেটেড এমসিকিউস গুলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাঙ্কস আগেন ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো।